সাধারণত শ্রম অধিকার নিয়ে হয়তো কিছু কাজ করেছি গত 1 দশকে আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু আউটসোর্সিং ব্যাপারটা কি এটা প্রথমে আপনারা যেদিন শাহবাগে আন্দোলন করতে নামলেন সেদিন মনে হয় রাস্তা আটকানো ছিল, তো ওই দিন আমি দেখলাম যে আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন, তো তখনই জানার ইচ্ছা হলো যে মানে আমরা আসলে কতটা অজ্ঞ এই বিষয়ে সেদিন আমি বুঝতে পারলাম। কারণ কারা আউটসোর্সিং এর শিকার বা আউটসোর্সিং এ যারা কর্মচারী আছেন তারা আসলে কিসের দাবিতে রাস্তায় নেমেছেন, তাদের সমস্যাগুলো কি, এই বিষয়ে আসলে সত্যি কথা বলতে কি আমাদের একেবারেই কোনো ধারণা ছিল না। আমরা সাধারণত শ্রমিকের আন্দোলন বলতে বুঝি আমাদের যেহেতু গার্মেন্টস আছে এখানে প্রায় 5,000-এর মতো, 40 লক্ষ গার্মেন্টস কর্মী আছেন। আমরা শ্রমিক অধিকারের আন্দোলন বাংলাদেশে সেটা দুঃখজনক হলেও একেবারেই গার্মেন্টস শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ। শ্রম অধিকার লঙ্ঘন আসলে বাংলাদেশের সমস্ত প্রান্তরে কলকারখানা থেকে শুরু করে সমস্ত অফিস আদালতেই হচ্ছে, কিন্তু সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে কি অবস্থা, তাদের ক্ষেত্রে কি ধরনের ভয়ঙ্কর শ্রম অধিকার লঙ্ঘন হয়, এই ব্যাপারে আমরা কেন এতদিন এত অজ্ঞ ছিলাম। বা আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা শ্রমিকদের সাথে যদিও আমাদের নানা ধরনের আন্দোলনে কাজে কর্মে সবসময় দেখা সাক্ষাৎ হতো, কিন্তু আপনাদের সাথে মানে আউটসোর্সিং কর্মীদের সাথে আসলে আমাদের ওইভাবে কখনোই জানাশোনা হয়ে ওঠেনি, বা আপনাদের আসলে কি কি সমস্যা হচ্ছে এগুলো আমরা খুব কম জানতাম। তো প্রাথমিকভাবে আমি খুব লাকি যে আওলাদ ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয় এবং তার কাছ থেকে, এবং সবচেয়ে বড় কথা এখানে প্রেস ক্লাবে প্রায় 2 মাস ধরে তথ্য আপারা বসে আছেন। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমরা মানে নারী অধিকারের জায়গা থেকে ওনাদের সাথে বসেছিলাম, প্রেস ক্লাবে ওনাদের আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু তথ্য আপারা বারবার করে বলতেন যে আমরা নিয়োগ বাণিজ্যের শিকার, আমরা আউটসোর্সিং এর যে ভয়াবহ চলটা চলছে, যে প্রথা চালু হয়েছে আমরা সেটার শিকার। তখন আউটসোর্সিং জিনিসটাকে আমরা তো বুঝতে পারছি না। আমি কি কন্টিনিউ করবো? আচ্ছা, তো তখন তথ্য আপনাদের কাছ থেকে প্রথম বুঝতে পারলাম যে এখানে কি ঘটনা ঘটছে সরকারের ভিতরে। এই যে একটার পর একটা প্রকল্প, এবং এই প্রকল্পগুলো আসলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জরুরি কাজ, স্থায়ী কাজ, কিন্তু এগুলো আসলে সরকার বা মন্ত্রণালয় ডিরেক্টলি মানে সরাসরি ভাবে নিয়োগ না দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছেন, এবং সেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছা মতো তাদের খেয়াল খুশি মতো নিয়োগ দিচ্ছে, এবং এটা প্রত্যেকটা নিয়োগের সাথে একটা বড় রকমের নিয়োগ বাণিজ্য জড়িত। এটা আমরা প্রথম আমরা জানতে পারি তথ্য আপনাদের কাছ থেকে, কিন্তু তারপরেও আমাদের ধারণা ছিল যে এটা শুধুমাত্র হয়তো 1-2 প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ, যেটা তথ্য আপা প্রকল্পে যেই তারা এখন যে আন্দোলনটা করছেন এটা হয়তো শুধুমাত্র ওই প্রকল্পের একটা বিশেষ একটা মানে নিয়োগ বাণিজ্য হচ্ছে। পরে যত আমরা এই বিষয়ে জানা শুরু করলাম তত জানতে পারলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি যদি ভুল না হয়ে থাকি, প্রতিটা মন্ত্রণালয়ের তৃতীয় চতুর্থ যেই সরকারি কর্মচারী রয়েছেন তারা সকলেই এই ধরনের নিয়োগ বাণিজ্যের ভিতরেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন, এবং এই প্রত্যেকটা নিয়োগের সাথে আসলে তাদেরকে বাধ্য করা হয় টাকা পয়সা প্রদান করতে। এবং সকলেই আমরা জানি যে অত্যন্ত আমরা স্ট্রাগলিং পরিবারের সবাই, এবং কেউ গহনা বেচে, কেউ গরু বেচে, কেউ জমি বেচে এইভাবে তারা নিয়োগটা পেতে হয়, এবং তারপর আসলে তাদের কোনো ধরনের, আপনাদের কোনো ধরনের চাকরির নিশ্চয়তা নেই, জব সিকিউরিটি নেই, এবং এটা 2 বছর, 4 বছর, 5 বছর যে কোনো একটা সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের খেয়াল খুশি মতো আপনাদেরকে চাকরিচ্যুত করা যেতে পারে। অর্থাৎ এটা আসলে বাংলাদেশের যে শ্রম আইন আছে, শ্রম আইনে তো অনেক ভালো ভালো কথাই লেখা আছে, কিন্তু শ্রম অধিকারের, শ্রম আইনের সুস্পষ্ট একটা লঙ্ঘন। এবং এর পরবর্তীতে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, বিভিন্ন সরকারি হাসপাতাল, সরকারি ব্যাংকের, এবং আমার লেখাটা প্রকাশিত হওয়ার পরেও আমি খুব অবাক হয়ে গেছি এবং আমি খুব হতবিহ্বল হয়ে গেছি যে কি পরিমাণ মানে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, হাসপাতালের ওয়ার্ড বয় থেকে শুরু করে, ঢাকা ওয়াসার পাম্প অপারেটর থেকে শুরু করে, ঢাকা ডেস্কোর মিটার রিডার থেকে শুরু করে বিভিন্ন জন আমাদেরকে রিচ করার চেষ্টা করেছেন যে আমরা আসলে এরকম একটা ভীষণ রকমের মানে দুর্দশার ভিতরে আছি এই আউটসোর্সিং প্রথার কারণে। সো দিনে দিনে আসলে আমরা ক্লিয়ার হলাম যে আউটসোর্সিং প্রথার মাধ্যমে বা আউটসোর্সিং এর নামে বা সরকারের ব্যয়ভার কমানোর নামে আসলে এখানে কি ধরনের তুঘলকি
নিয়োগ বাণিজ্য হচ্ছে, কিভাবে একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে, এবং আরো ক্লিয়ার হলাম যে এই মাফিয়া চক্র শুধুমাত্র যে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এই টাকার লেনদেনের সাথে জড়িত তা না, আমি যদি ভুল হয়ে না থাকি এটা শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের লেনদেনের ব্যাপার না, এটার সাথে মন্ত্রণালয় জড়িত, এটার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এরা সবাই জড়িত। আমি বিভিন্ন জনের কাছ থেকে এটা শুনছি, ভুল হতে পারি, কিন্তু আসলে মাফিয়া চক্রটা এতটাই শক্তিশালী, এতটাই বিশাল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে যেটা হয়েছে যে এখানে আমি যেটা শুনছি যে খুব হরে দরে আওয়ামী ট্যাগিং দিয়ে, বা যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যদি আপনাকে কোনোভাবে আওয়ামী লীগ বলা যায় তাহলে খুব সহজে চাকরিচ্যুত করা সহজ হবে। এবং তথ্য আপাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তথ্য আপারা বারবার বলে আসছেন যে আমাদেরকে একেবারে এই 2000 নারীকে, বা এখানে প্রায় 1800 মতো নারীকে একেবারে হরে দরে তাদের সবাইকে আওয়ামী ট্যাগিং দিয়ে বলা হচ্ছে এই তথ্য আপা প্রকল্পটাই হচ্ছে আওয়ামী আবর্জনা এবং এটা কোনোভাবে এটা রিনিউ করা যাবে না। কিন্তু তারপরে কিন্তু আবার ঠিকই আবার নতুন প্রকল্প 900 কোটি টাকার বরাদ্দ হয়ে গেছে, সেখানে আবার নতুন নতুন তথ্য আপা নিয়োগ দেওয়ার নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেখানেও নিয়োগ বাণিজ্য চলছে। তো এই পুরো ঘটনার পরে আমরা যখন আবার আপনাদের কারোর সাথে কথা বললাম তখন আমাদের মনে আর কোনো সন্দেহ থাকলো না যে এই পুরো বিষয়টাই আসলে এটা আওয়ামী ট্যাগিংটাই হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল কারণে, পুরো জিনিসটাই আসলে এখানে আমরা আওয়ামী লীগের লোকজনকে রাখবো না। দেখুন, আমরা গত 10 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করেছি, বিভিন্ন সময় রাস্তায় ছিলাম। আওয়ামী লীগ কতটা মাফিয়াগিরি করেছে, কতটা কি ধরনের সিন্ডিকেট, কি ধরনের মাফিয়া লুটপাট তন্ত্র তারা চালু করেছিল, সেটা আমরা সেটার বলার অপেক্ষা রাখে না। মান্না ভাইও দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলনে আছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে আওয়ামী ট্যাগিং দিয়ে সাধারণ মানুষ, সাধারণ চাকুরিজীবী, সাধারণ হাসপাতালের যারা সাধারণ কাজ করছেন, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে মিটার রিডার, পাম্প অপারেটর, ইলেকট্রিশিয়ান, আয়া, মানে সব ধরনের স্থায়ী যেগুলো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজ, তাদের সবাইকে যে হরে দরে চাকরিচ্যুত করার জন্য আমি একটা আওয়ামী লেভেলিং করে দিলাম, এটা রীতিমতো অন্যায়। এবং এটা আসলে কোনো এখানে ওই যে আমরা বলছি যে জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে এই ধরনের কিছু না, পুরোটাই আমার কাছে যেটা মনে হচ্ছে পুরোটাই একটা ফাইন্যান্সিয়াল কারণ, পুরোটাই একটা মাফিয়া বাণিজ্য, পুরোটাই হচ্ছে টাকা পয়সার একটা ধান্দা, পুরোটাই হচ্ছে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য। কারণ আমি যতদূর জানি আপনাদের এখানে কয়েক লক্ষ মানুষ এই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত। এখন প্রত্যেকের কাছ থেকে আপনি যদি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ বা 1 লাখ টাকা করেও নেন, এটা কিন্তু শত শত কোটি টাকার একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ইনফ্যাক্ট 1000 কোটি টাকার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এটা একটা বিশাল ব্যবসা, বিশাল নিয়োগ বাণিজ্য। এবং এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটা প্রশ্ন। আপনাদের আন্দোলনটা গড়ে উঠেছে, সবার চোখে পড়ছে, মিডিয়া, এখন পর্যন্ত আমরা মিডিয়াতে আসলে এই ব্যাপারে খুব যে আগ্রহ দেখেছি তা না, কিন্তু আমার মনে হয় আন্দোলনের মাধ্যমেই আমরা চেষ্টা করতে পারি যে বিষয়টাকে আরো বারবার সামনে নিয়ে আসার জন্য। আমাদের এখানে শ্রম আইন আছে, শ্রম আদালত আছে, কিন্তু আমরা যখন আওয়ামী সরকারের পতনের পরে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেল, আমরা আশা করেছিলাম যে যখন শ্রমিকরা রাস্তায় নামলেন তাদের ন্যায্য বকেয়া বেতনের দাবিতে, আমরা আশা করেছিলাম যে যেহেতু এত মানে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে অন্তত গুলি চলবে না, এই বাংলাদেশে অন্তত আন্দোলনকারীদের উপর গুলি চলবে না। আন্দোলন ট্যাকেল করার মতো অনেক ধরনের পন্থা আছে, কিন্তু আমরা খুব দুঃখের সাথে দেখলাম যে এই সরকার আসার খুব অল্প সময়ের ভেতরে, এটা একটা অভ্যুত্থানের সরকার, আমাদের প্রত্যাশাও বেশি, তাদের প্রতি আমাদের আস্থাও ছিল, কিন্তু আমরা দেখলাম প্রথম গুলিটা কিন্তু চললো গার্মেন্টস শ্রমিকের উপর। তো তার মানে হচ্ছে যে এই যে শ্রমিক প্রশ্নে কিন্তু আসলে কোন সরকার কখন ক্ষমতায় সেটা আসলে ম্যাটার করছে না, শ্রমিক প্রশ্নে কিন্তু পুলিশ সেই আগের পুলিশের মতোই আচরণ করছে। তো আমরা দেখলাম যে যখন টিএনজেড এর শ্রমিকরা শ্রমভবনের সামনে রাতের পর রাত, দিনের পর দিন তারা বসে থাকলেন, গণ অবস্থান নিলেন, তখন আমরা দেখতে পেলাম যে সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র সহানুভূতি, বিন্দুমাত্র কোনো উদ্যোগ নেওয়া হলো না, এবং দিনের পর দিন তারা কিন্তু ওইভাবে কষ্ট করে আন্দোলন করে গেলেন। আমরা যখন শ্রমভবনের যারা আছেন তাদের সাথে আলাপ করতে গেলাম, দেখলাম যে তারা শ্রমিকের বিষয়ে আসলে একেবারেই সংবেদনশীল নয়, এবং এটা খুব দুঃখজনক যে যিনি শ্রমভবনে বসে আছেন, শ্রম মন্ত্রণালয়ে বসে আছেন যে সমস্ত সচিব উপসচিবরা, অভ্যুত্থানের পরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চিন্তা ভাবনা, তাদের মাইন্ডসেট কিন্তু সেই আগের মতো রয়ে গেছে, তারা কিন্তু পরিবর্তিত হয় নাই। কাজে আপনি যখন আউটসোর্সিং এর মতো এই ধরনের একটি ইস্যুতে আপনি যখন শ্রম সচিবের কাছে যাবেন বা শ্রম মন্ত্রণালয়ে যাবেন, খুব দুঃখজনক হলেও সত্যি যে তারা কিন্তু অভ্যুত্থান হয়ে গেছে বলে তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন ঘটে গেছে, তারা শ্রমিক বান্ধব হয়ে গেছেন, তারা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই একটি ন্যূনতম পরিবর্তনও তাদের মধ্যে আসেনি গত কয়েক বছরে।
এক বছরে যে শ্রমিক আন্দোলনগুলো হয়েছে সেই শ্রমিক আন্দোলনগুলোর প্রতি আমরা তাদের যে আচরণ দেখেছি সেই আচরণ দেখে আসলে আমরা হতভম্ব হয়েছি। এটা যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার সেটা আমাদের মনে হয়নি। তারা এখনো শ্রমিকদের সাথে সেই কলোনিয়াল সময়ের যেই মানসিকতা সেই মানসিকতাতেই কথা বলেন এবং তারা আসলে শ্রমিক ইস্যু, শ্রম অধিকার লঙ্ঘন এগুলো তারা শ্রম মন্ত্রণালয়ে বসে তারা নানা ধরনের বড় বড় গাড়ি ব্যবহার করেন। আমরা শ্রম ভবনে যখন বসতাম তখন দেখতাম যে কি ভীষণ দামি দামি গাড়ি ঢুকছে শ্রম ভবনের ভিতরে একটার পর একটা, এবং গাড়িগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে যেতে হয় যে এটা একটা শ্রম ভবন এবং এই শ্রম ভবনের সাথে আসলে অসংখ্য দরিদ্র শ্রমিকের মানে ঘামের টাকা পয়সা জড়িত, কিন্তু সেখানে আসলে শ্রম ভবন, শ্রম মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের বিলাসবহুল জীবনে কিন্তু আমরা এতটুকু ঘাটতি দেখিনি। সো অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের এটুকু প্রত্যাশা ছিল যে অনেক কিছু পরিবর্তন হবে এবং শ্রম অধিকার লঙ্ঘিত হবে না, কারণ আমার অভ্যুত্থানের সময় কিন্তু আমাদের অসংখ্য শ্রমজীবী মানুষ কিন্তু জীবন দিয়েছিলেন। সো তাদেরকে আপনি অভ্যুত্থানের এই প্রক্রিয়া থেকে বাদ দিতে পারবেন না। আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন আমরা আশা করছি যে আপনারা আপনাদের নিজস্ব যেমন আন্দোলন রয়েছে তেমনি বাংলাদেশের সমগ্র বাংলাদেশেই কলকারখানার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, অটোরিকশা শ্রমিক, বিভিন্ন শ্রমিকদের আন্দোলন এখন চলছে এবং শ্রম অধিকার বলতে আসলে সমগ্র বাংলাদেশের সমস্ত শ্রমিকের ন্যায্য অধিকারের আন্দোলনকে আমরা বুঝি। আমরা মনে করি যে বাংলাদেশের সমস্ত শ্রমিক একত্রিত হয়ে যখন আমরা একটা চেষ্টা করব যে আমাদের দেশের শ্রম আইন তো আছে, ভালো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু শ্রম আদালতটাকে আমরা যেন একটা শক্তিশালী শ্রমিকের মানে শ্রমিক বান্ধব সংগঠন হিসেবে আমরা দেখতে চাই, শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই, যে যখন কোনো শ্রমিক মামলা করবেন কোনো একটা অন্যায্য বিষয়ের উপরে, নিয়োগ বাণিজ্যের উপরে, যে শ্রম আদালত সাথে সাথে যেন শ্রমিকের পক্ষে বা কর্মচারীদের পক্ষে যেন অবস্থানটা নিতে পারেন। আমাদের শ্রম আদালত হয়ে গেছে মালিকের পোষ্যর মতো, যে মালিক যা বলছে বা সরকার যেটা বলছে তারা সেইভাবে কাজ করেন। শ্রম আদালতের কাজ কিন্তু মালিকের স্বার্থ দেখা না, সরকারের স্বার্থ দেখা না, বা কোম্পানির স্বার্থ দেখা না, বা ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বার্থ দেখা নয়। শ্রম আদালতের মূল কাজটা ছিল হচ্ছে শ্রমিক এবং কর্মচারীর স্বার্থ দেখা। সেখান থেকে শ্রম আদালত অনেক দূরে সরে গেছে। তো এখন কিভাবে আপনারা একটা আন্দোলনের ভিতর দিয়ে প্রেসার গ্রুপ তৈরি করতে পারেন, প্রেসার ক্রিয়েট করে কিভাবে আমাদের শ্রম আদালতকে জনগণ বান্ধব, শ্রমিক বান্ধব একটা আদালতে তৈরি করা যায়, সেটা একটা দীর্ঘ আন্দোলনের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে আপনারা যেহেতু অলরেডি খুবই সংগঠিত, আপনাদের কথা আমরা দেখছি এবং দেশের বিভিন্ন প্রান্তে আসলে এই নিয়োগ বাণিজ্যের শিকার হয়ে এত অসংখ্য মানুষ যে এত দুর্দশার ভিতরে আছে সেটা আসলে আমাদের জানাই ছিল না। আমাকে একজন মেসেজ করেছেন যে তিনি কৃষি ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড এবং উনি বলছেন 4 থেকে 5 বছর ধরে মনে হয় উনি এখানে সার্ভিস দিচ্ছেন এবং উনি 18 ঘন্টা দিনে কাজ করেন। উনি যদিও রাতের সিকিউরিটি গার্ড কিন্তু দিনেও ওনাকে কাজ করতে হচ্ছে এবং উনি 4 বছর ধরে 18-19 ঘন্টা করে উনি ডিউটি দেন। শুনে আমার মনে হলো যে এটা শ্রম অধিকারের কি ভীষণ ভয়ঙ্কর একটা লঙ্ঘন, অথচ আমরা কেউ কিছু জানি না। এবং উনি বলছেন যে ওনাদের মনে হয় 100 জনের বরাদ্দ আসে মন্ত্রণালয় থেকে, কিন্তু ওনারা চাকরি পেয়েছেন 50 জন, আর বাকি 50 জন সিকিউরিটি গার্ডের টাকা কোথায় গেছে ওনারা জানেন না। এবং 50 জনকে দিয়ে আসলে 100 জনের কাজ করানো হচ্ছে এবং যে কারণে ওনাদের এক একজনের উপর ডাবল করে ডিউটি পড়ছে এবং 4 বছর ধরে উনি কোনো ছুটি পাননি এবং এই যে 18 ঘন্টা ধরে উনি কাজ করেন। তো এটার মতো অমানবিক চিত্র তো আর কিছু হতে পারে না। কিন্তু আমি আরো অবাক হয়ে দেখলাম যে উনি একমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম হাজার হাজার কর্মচারী একই ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে কাজ করছেন, যারা শুধুমাত্র যে সিকিউরিটি গার্ড না, হাসপাতাল থেকে শুরু করে সরকারি ব্যাংক থেকে শুরু করে ঢাকা ওয়াসা, ঢাকা ডেস্কো, বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানেই একই প্রক্রিয়াটা চলছে। এবং আরো যেটা শুনলাম যে বিশেষ করে ঢাকা ডেস্কো এবং ডিপিডিসির যারা কর্মচারী রয়েছেন তারা অসম্ভব জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন, কিন্তু এটার জন্য আউটসোর্সিং যে কোম্পানিগুলোর যে মিনিমাম নিরাপত্তা, জীবনের নিরাপত্তাটুকু দেওয়ার কথা, সেই নিরাপত্তাটুকু তারা দেন না। যেহেতু মন্ত্রণালয় থেকে যেহেতু সরাসরি তারা নিয়োগপ্রাপ্ত নন, মানে যেই বেসিক যে নিরাপত্তাটা তাদের থাকার কথা ছিল বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে বা ইলেকট্রিশিয়ান হিসেবে বা লাইনম্যান হিসেবে, সেই নিরাপত্তাটা তারা পান না। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের শ্রম আইনে আছে। তার মানে হচ্ছে এটা শ্রম অধিকারের একটা ভীষণ রকমের লঙ্ঘন এবং এটার যে ইনস্টিটিউশন গুলো আছে এই বিষয়গুলো দেখভাল করার জন্য, সেই ইনস্টিটিউশন গুলো খুব দুঃখজনক হলেও সত্যি হাসিনার আমলে খুব পরিকল্পিতভাবে আসলে ধ্বংস করে ফেলা হয়েছে। শ্রমিক বান্ধব, জনগণ বান্ধব, কর্মচারী বান্ধব কোনো ইনস্টিটিউশন আসলে এখন আর কাজ করছে না।
এখন কিভাবে সেগুলো কাজ করতে পারে, একমাত্র সাংগঠনিক আন্দোলনের ভিতর দিয়ে আমরা যদি প্রেশারটা ক্রিয়েট করতে পারি, আমরা যদি আন্দোলনের ভিতর দিয়ে তাদের পর্যন্ত পৌঁছাতে পারি যে আমাদের ইনস্টিটিউশনগুলোকে জনবান্ধব হতেই হবে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে, আমাদের শ্রম আদালতকে, আমাদের শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকের পক্ষে থাকতে হবে, মালিকের স্বার্থ না শ্রমিকের স্বার্থে কাজ করতে হবে। অভ্যুত্থানের পরে এটা আমাদের ন্যূনতম প্রত্যাশা যে এইটুকু আমরা আন্দোলনের ভিতর দিয়ে যেন অর্জন করতে পারি। আপনাদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি এবং আমরা আপনাদের যেই শক্তি দেখতে পাচ্ছি এবং এত মানুষ এটার সাথে জড়িত, এত মানুষের সাফারিং এটার সাথে জড়িত, এত মানুষ এখানে এসেছেন, আমার মনে হয় যে আপনারা যদি সংগঠিত থাকতে পারেন তাহলে আমরা হয়তো শুধু আপনাদের জন্য, মানে শুধু আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত না, বরং সারা বাংলাদেশে শ্রমিক অধিকারের যে লঙ্ঘন হচ্ছে আপনাদের আন্দোলনটা একটা দৃষ্টান্ত হতে পারে, আপনারা সকলের জন্য আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ এবং সংহতি।